হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিক্টর এডুকেশন। আমি তোমাদের সোমনাথ স্যার। তো আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আরো একটা টপিক ওয়াইজ সায়েন্স ক্লাস, যেখানে আমি তোমাদের এমসিকিউর মাধ্যমে পার্টিকুলার একটা চ্যাপ্টার ডিটেল অ্যানালিসিস ডিটেল ভাবে কমপ্লিট করাবো। এখানে রেল, ডব্লিউবিপি, ডব্লিউবিসিএস, এসএসসি প্রত্যেকটা পরীক্ষার প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স একদম জিরো থেকে মডারেট থেকে হাই লেভেল হার্ড কোশ্চেন্স তোমাদের এখানে কমপ্লিট করব উইথ প্রপার এক্সপ্লেনেশন। এছাড়াও আমাদের আরো একটি ক্লাস চলছে, রেলওয়ে স্পেশাল ক্লাস, যেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি প্রত্যেকটা মিক্সড কোশ্চেন রাখা হয়েছে, হাই লেভেলের কোশ্চেন যেগুলো রেলের এনটিপিসি, রেলের জেই, রেলের এএলপি, রেলের টেকনিশিয়ান এই সমস্ত পরীক্ষার প্রিভিয়াস ইয়ার্স এসছে। তো দুটো ক্লাসই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, দুটো ক্লাস করো। আর অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ক্লাসটিকে লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগছে। তো চলে যাক আজকে প্রথম প্রশ্ন কি বলছে। দেখো প্রশ্নটা বলছে সুষুম্না কাণ্ডের যে গহ্বর, অর্থাৎ তোমরা জানো যে আমাদের মস্তিষ্কের নিচে সুষুম্না কাণ্ড থাকে, তো তার যে গহ্বর গুলো, তার সেই গহ্বর গুলো কি নামে পরিচিত? তো প্রথম অপশন বলছে নিউরোসিল, টেকটাম, ভার্মিস নাকি ভেন্ট্রিকল। টেকটাম হবে না, ভার্মিস হবে না, ভেন্ট্রিকল হবে না, ভালো করে মনে রাখো নিউরোসিল। দেখো এই যে নিউ কি করে মনে রাখবো স্যার, মনে রাখতে সমস্যা হয়। দেখো নিউরোসিল, নিউরো কথাটা কিসের সঙ্গে জড়িত? নিউরো কথাটা আমাদের ব্রেন, সুষুম্না কাণ্ড এই রিলেটেড। নিউরো কথাটা নিউরোসায়েন্স, নিউরোসায়েন্স বলতে আমরা কি বুঝি? নিউরোসায়েন্স বলতে আমরা স্নায়বিক সায়েন্সে বুঝি, যেখানে নার্ভ নিয়ে গবেষণা বা নার্ভ নিয়ে যেখানে আলোচনা করা হয়। তো নিউরো কথাটা আছে মানে তোমরা এখানে নিউরোসিল বলবে, ওটা সুষুম্না কাণ্ডের যে গহ্বর সেটা নিউরোসিল নামে পরিচিত। নেক্সট প্রশ্ন, মস্তিষ্কের গহ্বর নাম কি নামে পরিচিত? যে মস্তিষ্ক থাকে, মস্তিষ্কের গহ্বর এখানে ছবি দিয়ে দেখানো রয়েছে। এই যে অঞ্চলটা কি নামে পরিচিত? ভালো করে খেয়াল করো, এই যে মস্তিষ্ক, এই মস্তিষ্কেরও কিন্তু গহ্বর থাকে, যেটা কিন্তু তোমাদের ভেন্ট্রিকেল নামে পরিচিত। কারণ নিউরোসিল তো হবে না, কারণ নিউরোসিল তো আগেরটা পড়লাম, তার নিউরোসিল হবে না, টেকটাম, ভার্মিস এগুলো হবে না, ভেন্ট্রিকেল ইজ দ্য রাইট অ্যান্সার। এই যে দেখো অনেক প্রকার ভেন্ট্রিকেল রয়েছে, যে ফোর্থ ভেন্ট্রিকেল, লেফট ল্যাটারাল ভেন্ট্রিকেল, অনেকগুলো ভেন্ট্রিকেল রয়েছে যেগুলো মস্তিষ্কের গহ্বর নামে পরিচিত। এবার আমরা ভেন্ট্রিকেল সম্পর্কে একটু ভালো করে জেনে নেব। যাদের মনে হচ্ছে যে স্যার একটু ফাস্ট পড়াচ্ছে তারা একটু স্লো করে নিও, কারণ আমি একটু ফাস্টই পড়াই, কারণ অনেকটা সিলেবাস তোমাদের শেষ করতে হবে, ইউটিউবে একদম ফ্রিতে শেষ করব। তো মস্তিষ্কের ভেন্ট্রিকেলটা কি দেখো, মস্তিষ্কের গঠন নিরেট নয়, অর্থাৎ মস্তিষ্ক পুরোটা একদম কম্প্যাক্ট আকারে কিন্তু থাকে না, এর অভ্যন্তরে কিছু তরলপূর্ণ গহ্বর থাকে, গহ্বর গুলোকে ভেন্ট্রিকেল বলা হয়। তাহলে এই যে গহ্বর গুলো বা এই যে ক্যাভিটি গুলো, ক্যাভিটি মানে গহ্বর, এগুলোকে বলে ভেন্ট্রিকেল। মানুষের মস্তিষ্কে 4টি ভেন্ট্রিকেল থাকে। তাহলে এই প্রশ্নটাও একটু হার্ড শিফটে তোমরা পেয়ে যেতে পারো রেলের, বা যেখানে হার্ড কোশ্চেন্স হবে, যেমন ডব্লিউবিপি এসআই তে এখন হার্ড কোশ্চেন্স হচ্ছে, কেপিএসআই তে হার্ড কোশ্চেন্স হচ্ছে, তো সেই সমস্ত জায়গায় তোমরা এই ধরনের প্রশ্ন পেয়ে যাবে যে মানুষের মস্তিষ্কে 4টা ভেন্ট্রিকেল দেখা যায়, 2টি পার্শ্বীয় ভেন্ট্রিকেল, তৃতীয় চতুর্থ ভেন্ট্রিকেল নামে পরিচিত। ঠিক আছে, মস্তিষ্কের গহ্বরে বিদ্যমান তরল পদার্থের নাম সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। তার মানে দেখো ভালো করে বোঝো যে এই যে গহ্বর গুলো একটা তরল দিয়ে পূর্ণ থাকে, এই গহ্বর গুলো একটা তরল দিয়ে পূর্ণ থাকে, তার নাম হচ্ছে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। তাহলে পার্শ্বীয় ভেন্ট্রিকেল, তৃতীয় ভেন্ট্রিকেল, চতুর্থ ভেন্ট্রিকেল। পার্শ্বীয় ভেন্ট্রিকেল অগ্র মস্তিষ্কের 2টি সেরিব্রাল হেমিস্ফিয়ারের কেন্দ্রভাগে অবস্থিত ভেন্ট্রিকেল দুটিকে পার্শ্বীয় ভেন্ট্রিকেল বলা হয়। তৃতীয় ভেন্ট্রিকেলকে অগ্র মস্তিষ্কের 2টি থ্যালামাসের মধ্যবর্তী গহ্বরকে তৃতীয় ভেন্ট্রিকেল বলা হয়। এগুলো অত কঠিন আসবে না, শুধু মনে রেখে দাও 4টি ভেন্ট্রিকেল আছে। ভেন্ট্রিকেল হচ্ছে গহ্বর, তার মধ্যে একটা তরল থাকে, তার মধ্যে, তার নাম হচ্ছে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। আচ্ছা এই যে অংশটা, এই অংশটা হচ্ছে আমাদের অগ্র মস্তিষ্ক, আর ওপরেরটা একদম যে ওপরেরটা অংশটা সেটা হচ্ছে সেরিব্রাম, অর্থাৎ সেরিব্রাম হচ্ছে একটা অগ্র মস্তিষ্ক বা ফোর ব্রেনের হচ্ছে একটা পার্ট সেরিব্রাম। তার নিচে থাকে এই অংশটা থ্যালামাস এবং তার নিচে থাকে হাইপোথ্যালামাস। তাহলে সেরিব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস এগুলো হচ্ছে ফোর ব্রেন বা অগ্র মস্তিষ্কের পার্ট, যেখানে আমরা মস্তিষ্কের গহ্বর বা ভেন্ট্রিকেল দেখতে পাবো, এবং সেই ভেন্ট্রিকেলের মধ্যে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড পূরণ থাকে বা পূর্ণ থাকে। পরের প্রশ্ন, চাপ, তাপ, ক্রোধ, চিন্তা, ভয়, স্মৃতি, বুদ্ধি, পেশি সঞ্চালন, ঘ্রাণ, অনুভূতি গ্রহণ, মানসিক আবেগ নিয়ন্ত্রণ করা প্রভৃতি মস্তিষ্কের কোন অংশ নিয়ন্ত্রণ করে? দেখো যখন মস্তিষ্ক পড়বে, কোন অংশগুলো পড়বে সেইগুলো কিন্তু আমার ক্লাসে ভালো করে বুঝতে পারবে। পার্টিকুলার কোন একটা জায়গা কোন অংশ থেকে পড়বে, কোন জায়গাটা ইম্পর্টেন্ট, কোন জায়গাটা ছাড়বো, কোন জায়গাটা ধরবো, কোন জায়গাটা পড়বো, কোন জায়গাটা পড়বো না, তার জন্য এমসিকিউ এক্সপ্লেনেশন ক্লাস করা তোমাদের জন্য জরুরি। এবং দেখো এই মস্তিষ্কের কোন অংশের কি কাজ সেটা কিন্তু পরীক্ষায় প্রচুরবার প্রশ্ন আছে, রিসেন্টলি কেপিএসআই তে এসছে, ডব্লিউবিসিএস এ এসছে, তোমাদের রেলে প্রচুর পরিমাণ শিফট এগুলো এসছে।
তাহলে দেখো চাপ, তাপ, ক্রোধ, চিন্তা, ভয়, স্মৃতি, বুদ্ধি, এটা আমাদের কোথায় থাকে? ছোটবেলা বলা হতো যে এই জায়গাটা যার নাকি বড়, এই মাথার এই পোর্শনটা যার নাকি বড় তার নাকি বুদ্ধি বেশি। তার মানে এই যে অংশটা, এটা কোন অংশ নির্ণয় করে? আমাদের যে এই যে ব্রেনের অংশটা, এই যে ওপরের পার্টটা। আর আমাদের ব্রেনের ওপরের পার্ট মানে কোন অংশ? আমাদের ব্রেনের ওপরের পার্ট মানে হচ্ছে অগ্র মস্তিষ্ক। অর্থাৎ অগ্র মস্তিষ্ক চাপ, তাপ, ক্রোধ, চিন্তা, ভয়, স্মৃতি, বুদ্ধি, পেশি সঞ্চালন, ঘ্রাণ, অনুভূতি, গ্রহণ নিয়ন্ত্রণ করে। আর একটা প্রশ্ন এখান থেকে ট্রিকি প্রশ্ন আসতে পারে, স্পেশালি তাপ। এই তাপটাকে নিয়ন্ত্রণ করে, তাপ নিয়ন্ত্রণ করে অগ্র মস্তিষ্কের বা ফোর ব্রেনেরই একটা পার্ট। ফোর ব্রেনের কয়টা পার্ট? তিনটে পার্ট। কি কি? সেরিব্রাম, হাইপোথ্যালামাস, থ্যালামাস। আমি আবার বলছি, সেরিব্রাম, হাইপোথ্যালামাস। এই দেখো এই যে অংশটা উপরের দিকে যে অংশটা, এটা পুরোটা হচ্ছে সেরিব্রাম, এইটা হচ্ছে থ্যালামাস, আর এটা হচ্ছে হাইপোথ্যালামাস। আমি এক্ষুনি বললাম থ্যালামাস, হাইপোথ্যালামাস, এই তিনটেই হচ্ছে কিন্তু অগ্র মস্তিষ্কের পার্ট। এইবার এই তাপটা কি করে না, তাপটাকে নিয়ন্ত্রণ করে স্পেশালি হচ্ছে হাইপোথ্যালামাস, স্পেশালি হচ্ছে হাইপোথ্যালামাস। এটা অনেক সময় ডাইরেক্ট পরীক্ষা আসে যে তখন কিন্তু ফোর ব্রেন অপশনে থাকবে না, তখন হাইপোথ্যালামাস থাকবে, তখন তোমাকে হাইপোথ্যালামাস দাগ দিয়ে আসতে হবে, তখন তুমি অগ্র মস্তিষ্ক অপশনে পাবে না। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন, আচ্ছা পরবর্তী প্রশ্নটা ডিসকাশন দেখে নাও। গুরু মস্তিষ্ক, গুরু মস্তিষ্ক বা সেরিব্রাম। আচ্ছা সেরিব্রাম যখন এসছে একটা বলে দিই, মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ কোনটা? মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ কোনটা? সেটা হচ্ছে সেরিব্রাম। বলে দিই, সবচেয়ে বড় অংশ, সবচেয়ে বড় অংশ দ্যাট ইজ হচ্ছে তোমাদের সেরিব্রাম। এই সেরিব্রামটা কোন মস্তিষ্কের অংশ? অগ্র মস্তিষ্ক বা ফোর ব্রেনের পার্ট বা ফোর ব্রেনের অংশ। এখানে লেখাই আছে অগ্র মস্তিষ্কের অংশ। এবং কি কাজ করে দেখো, বুদ্ধি, চিন্তা, স্মৃতি, তাপ, চাপ ইত্যাদি নিয়ন্ত্রণ করে বললাম। এবার তোমাদের আসছি যে লঘু মস্তিষ্ক। লঘু মস্তিষ্ক কিন্তু সেরিবেলাম, সেরিবেলাম হচ্ছে লঘু মস্তিষ্ক। আর এই লঘু মস্তিষ্কটা কোন মস্তিষ্কের অংশ বা কোথায় অবস্থান করে? সেটা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক। এবং এর মেন কাজটা কি? প্রাণীদের ভারসাম্য নিয়ন্ত্রণ করা। প্রচুরবার পরীক্ষায় প্রশ্ন পড়ে, রিসেন্ট কেপিএসসি পরীক্ষায়ও আমরা এই প্রশ্নটা দেখতে পেয়েছি। কি কি প্রশ্ন আছে দেখো, একটা হচ্ছে হৃদস্পন্দন, শ্বাসক্রিয়া, ঘাম নিঃসরণ, ভারসাম্য রক্ষা, বুদ্ধি, চাপ, স্মৃতি ইত্যাদি। এর বাইরে কোনো প্রশ্ন আসে না। যা প্রশ্ন আসবে আমার ক্লাসে আছে, এর বাইরে কোনো প্রশ্ন আশা করি আসবে না। হয় ডাইরেক্ট এমসিকিউ, নতুবা আমি যেগুলো ডিসকাশন করছি তার মধ্যেই প্রশ্ন আসবে। তাহলে লঘু মস্তিষ্ক, সেরিবেলাম। আচ্ছা এখান থেকে একটা ট্রিকি প্রশ্ন বলে দিই, সেটা হচ্ছে সবচেয়ে বড় অংশ আমরা জানলাম সেরিব্রাম, তাই তো, যেটা হচ্ছে আমাদের অগ্র মস্তিষ্কে থাকে। এবার যদি বলে সবচেয়ে বড় জাস্ট পরে, মানে দ্বিতীয় সবচেয়ে বড় অংশ কোনটা? দ্বিতীয় সবচেয়ে বড় অংশ হচ্ছে সেরিবেলাম। সেরিবেলাম কোনটা? এই যে অংশটা দেখতে পাচ্ছ, এই যে মাথার এই পেছন দিকটা, আমাদের পেছন দিকটা যে ফোলা অংশটা, পেছন দিকটা মাথা, সেটা হচ্ছে আমাদের সেরিবেলাম, এই অংশটা। আর মধ্য মস্তিষ্ক হচ্ছে এই জায়গাটা, হচ্ছে মধ্য মস্তিষ্ক, ঠিক আছে। আর এইটা হচ্ছে কিন্তু পশ্চাৎ মস্তিষ্ক, এই পার্টটা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক। অন্য একটা কালারের পেন নিলে ভালো করে বুঝতে পারবে। এই দিকটা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক, এই পুরোটা হচ্ছে অগ্র মস্তিষ্ক, আর এই মাঝখানে ছোট্ট একটা অংশ হচ্ছে মধ্য মস্তিষ্ক। আচ্ছা সুষুম্নার শীর্ষক, সুষুম্নার শীর্ষক কোনটা? ভালো করে দেখো, সুষুম্নার শীর্ষক হচ্ছে এই যে অংশটা, এই যে মেডুলা অবলাঙ্গাটা, অর্থাৎ সুষুম্নার শীর্ষক। এটা পশ্চাৎ মস্তিষ্কে থাকে সুষুম্নার শীর্ষক। হৃদস্পন্দন, শ্বাসক্রিয়া, ঘাম নিঃসরণ নির্ণয় করে। সুষুম্না কাণ্ড তো নামবে, এইখান থেকে তো সুষুম্না কাণ্ড নামবে। তাহলে শীর্ষক মানে কি? একদম উপরের অংশটা। অর্থাৎ আমাদের যে ব্রেনটা, সেই ব্রেনটা অ্যাকচুয়ালি কি হচ্ছে, আমাদের যে সুষুম্না কাণ্ড, সেই সুষুম্না কাণ্ডের উপর মনে হচ্ছে কেউ যেন বসিয়ে রেখেছে। অর্থাৎ তাহলে সেই সুষুম্না কাণ্ডের যে উপরের অংশটা, যার উপরে ব্রেনটা বসে আছে, মস্তিষ্কটা বসে আছে, সেই অংশটাকে আমরা বলছি সুষুম্না শীর্ষক, যার কাজ হচ্ছে হৃদস্পন্দন, শ্বাসক্রিয়া, ঘাম নিঃসরণ ইত্যাদি প্রভৃতি নিয়ন্ত্রণ করা। পরবর্তী প্রশ্নে চলে যাব। এইটা দেখো, আমরা ব্রেনটাকে কি কি ভাগে ভাগ করছি একবার ভালো করে বুঝে নাও। ব্রেনটাকে আমরা তিনটে পার্টে ভাগ করছি, ব্রেনের তিনটে অংশ। পরীক্ষা প্রশ্ন আসতে পারে, তাহলে ব্রেনের কটা অংশ? মেনলি ব্রেনের কিন্তু তিনটে পার্ট। ক্লিয়ার? কি কি? একটা হচ্ছে ফোর ব্রেন, অগ্র মস্তিষ্ক, মিড ব্রেন, মধ্য মস্তিষ্ক, হিন্ড ব্রেন, পশ্চাৎ মস্তিষ্ক। বাংলায় বলে দিচ্ছি, ইংলিশে লেখা আছে বাট তবুও বাংলায় আমি বলে দিচ্ছি, সাধারণত কেউ বলবে না। বাংলায় আমি তোমাদের পড়াচ্ছি, বাংলায় এত ভালো নোট পাবে না। মধ্য মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক এবং একটা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক। একটা কথা বলে রাখছি, শুনে নাও। ওই বাজারের মতো কিছু ম্যাটেরিয়াল বানিয়ে এলাম, পড়ে 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 এইটা লেখা আছে লাইন বাই লাইন, লাইন বাই লাইন, লাইন বাই লাইন পড়ে গেলাম, পড়ে চলে গেলাম। দ্যাট ইজ নট আ টিচিং, দিস ইজ এ সার্কাস। বাট যখন একটা জিনিস লেখা আছে সেটাকে ডিসকাশন করা হবে, দ্যাট ইজ টিচিং। যাই হোক, চলো এবার ফোর ব্রেনের তিনটে পার্ট কি কি? সেরিব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। এটা হচ্ছে সবচেয়ে বড়। থ্যালামাস, হাইপোথ্যালামাস দুটো অংশ থাকবে, এটা ফোর ব্রেনের পার্ট। মিড ব্রেনের কোনো পার্ট নেই। হিন্ড ব্রেনের তিনটে পার্ট, এটা পশ্চাৎ মস্তিষ্ক, সেরিব্রাম, সেরিব্রাম,
পন্স, আর একটা হচ্ছে, আচ্ছা এই জায়গাটা একটু ভুল লেখা আছে, কারেকশন করে নাও, ভুল লেখা থাকলে কারেকশন করে দেবো সঙ্গে সঙ্গে। সেরিবেলাম হবে এটা, সেরিবেলাম, পন্স, আর একটা হচ্ছে মেডুলা অবলাঙ্গাটা, ঠিক আছে? সেরিবেলাম, পন্স, আর একটা হচ্ছে মেডুলা অবলাঙ্গাটা। ক্লিয়ার? নেক্সট, মস্তিষ্কের বিভিন্ন অংশের মধ্যে যোগাযোগ রক্ষা করে কোনটি? মস্তিষ্কের যে বিভিন্ন অংশ রয়েছে তার সঙ্গে যোগাযোগ রক্ষা করে কোনটি? লঘু মস্তিষ্ক। আচ্ছা লঘু মস্তিষ্ক তো একদম পেছনের দিকে থাকে, ও কি করে যোগাযোগ রক্ষা করবে? হবে না। সুষুম্না শীর্ষক তো এইখানটা থাকে, ও কি করে যোগাযোগ রক্ষা করতে গেলে তো মাঝখানে থাকতে হবে, মাঝখানের দিকে। তো সেখানে কে করে? পন্স। দেখো পন্স এই জায়গাটা আছে, ক্লিয়ার করে দেখে নাও, আরেকবার দেখিয়ে দিই। এই যে দেখো এই জায়গাটা পন্স আছে, দেখে নাও এই জায়গাটা হচ্ছে তোমার পন্স রয়েছে, এই জায়গাটা, এই জায়গায় ফোলা অংশটা হচ্ছে পন্স। তাহলে এই জায়গাটা কি করে বাকি পুরো অংশটার সঙ্গে নিচের অংশ সঙ্গে সংযোগ সাধন করবে। ক্লিয়ার? তো এইখানটা উত্তর কি যে পন্স হয়ে যাবে, সুষুম্না শীর্ষক হবে না, গুরু মস্তিষ্ক হবে না। ক্লিয়ার হচ্ছে? ক্লিয়ার না হলে কমেন্ট বক্স প্রত্যেকের জন্য রয়েছে, প্রত্যেকে কমেন্ট করে আমাকে জানাবে কেমন লাগছে ক্লাস। নেক্সট, অক্ষিগোলকের বিচলন, আলোক প্রতিবর্তক ক্রিয়া, দর্শন, শ্রবণ ইত্যাদি প্রভৃতি কোন অংশ নিয়ন্ত্রণ করে? তাহলে দেখো এখান থেকে কি করে আমরা আলাদা করব, দেখো ভালো করে খেয়াল করো। আমরা পশ্চাৎ মস্তিষ্ক কি জেনেছি? পশ্চাৎ মস্তিষ্ক আমরা জেনেছি যে ভারসাম্য নিয়ন্ত্রণ করে, কারণ সেরিবেলামটা হচ্ছে লঘু মস্তিষ্ক, সেরিবেলাম ভারসাম্য নিয়ন্ত্রণ করে লঘু মস্তিষ্ক, আর সেরিবেলামটা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কের পার্ট। কিভাবে অপশন এলিমিনেট করবে আমি চাইলে ডাইরেক্ট কোশ্চেনটা বলে দিতে পারি, কিন্তু অ্যানালিসিসটা শেখাচ্ছি যে কিভাবে তুমি অপশন এলিমিনেট করতে পারবে। দেখো পশ্চাৎ মস্তিষ্ক তাহলে কি করে? ভারসাম্য নিয়ন্ত্রণ করে। অগ্র মস্তিষ্ক চাপ, তাপ ইত্যাদি প্রভৃতি নিয়ন্ত্রণ করে। বাকি থাকলো কে? মধ্য মস্তিষ্ক। তাহলে মধ্য মস্তিষ্ক তোমার হয়ে যাবে সঠিক উত্তর। ক্লিয়ার হচ্ছে? ক্লিয়ার হচ্ছে কনসেপ্ট? নেক্সট, প্রাণীদের ভারসাম্য নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ? এক্ষুনি পড়ালাম, রিসেন্টলি কেপিএসআই তে এসছে, ডব্লিউবিসিএস এটা ফেভারিট প্রশ্ন, পিএসসি ক্লার্ক সিপিও আসতে পারে, এগুলো মিলিয়ে নেবে, এগুলো পিএসসির ফেভারিট প্রশ্ন। সেরিব্রাম, সেরিবেলাম, মেডালা অবলাঙ্গাটা নাকি পন্স? সেরিব্রাম মানে কি? সেরিব্রাম মানে সেরিব্রাম যেটা ফোরব্রেন বা অগ্র মস্তিষ্কের পার্ট, সেরিবেলামটাকে বাংলায় লঘু মস্তিষ্ক বলা হয়। তো কি হয়ে যাবে? সেরিবেলাম ইজ দ্য রাইট অ্যান্সার। সেরিবেলাম প্রাণীদের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। নেক্সট, পন্স এবং সুষুম্না কাণ্ডের মধ্যবর্তী স্থানে অবস্থান কে করে? পন্স এবং সুষুম্না কাণ্ডের মধ্যবর্তী স্থানে। ভালো করে বোঝো, আমাদের ব্রেনটা যদি এরকম হয়, মানে আমাদের ব্রেনটা যদি এরকম হয়, আচ্ছা আমি আঁকাই খুব ঢেঁড়স, ঠিক আছে? তো ব্রেনটা যদি এরকম হয়, এই জায়গাটা থাকে পন্স, আর তার ঠিক নিচে থাকে দেখো এই জায়গাটা সুষুম্না কাণ্ড। তাহলে সুষুম্না কাণ্ডের ওপরে কে আছে? সুষুম্না শীর্ষক, স্বাভাবিক ব্যাপার। একটা কাণ্ডর ওপর মাথাটাকে বসানো রয়েছে, একটা টোটাল মনে করো একটা স্তম্ভ, তার উপর মাথাটাকে বসানো রয়েছে, তাহলে সেই মাথাটার নিচে কে থাকবে? সেই কাণ্ডটার ওপরের অংশটা থাকবে না? তো সেটা কে? সুষুম্না শীর্ষক। কোনো কনফিউশনের জায়গাই নেই এই জায়গাটা। গুরু মস্তিষ্ক হবে না, লঘু মস্তিষ্ক হবে না, পিউটারি গ্রন্থি তো হবেই না, এটা তো দেখা মাত্র কেটে বাদ দিয়ে দাও। পরবর্তী প্রশ্ন দেখে নাও, এটা আমি তোমাদের ডিটেল ডিসকাশন করে দিচ্ছি। দেখো এইটা হচ্ছে কি? এইটা হচ্ছে লেজের মতো যে অংশটা, এটা হচ্ছে আমাদের সুষুম্না কাণ্ড। এই টোটাল অংশটাকে আমরা কি বলি? টোটাল অংশটাকে আমরা বলি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। অর্থাৎ আমাদের মস্তিষ্ক এবং সুষুম্না যে মানে সুষুম্না মানে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড নিয়ে গঠিত আমাদের হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, ঠিক আছে? এইবার দেখো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে দেখো গুরু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড নিয়ে আমাদের কি হচ্ছে না, আমাদের কিন্তু টোটাল যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র সেটা গঠিত। আমাদের স্নায়ুতন্ত্র দুটো ভাগে ভাগ, একটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, একটা হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র। এবার কেন্দ্রীয় মানে কি? যে কেন্দ্র বরাবর আছে, আমাদের কেন্দ্র বরাবর কি আছে? মাথাটা দেখো একদম আমাদের যে বডি, সেই বডির দেখো একদম কেন্দ্র বরাবর আছে। দেখো আমাদের বডিটাকে যদি এরকম ভাগ করি অ্যাক্সিস বরাবর, আমাদের মাথাটা এইখানটা থাকে তো, আর আমাদের মেরুদণ্ডটা ওইভাবে থাকে, মানে যেটাকে আমরা সুষুম্না কাণ্ড বলছি। সুষুম্না কাণ্ড আমাদের মেরুদণ্ডের মধ্য দিয়ে ঢোকানো আছে। আমাদের যে মেরুদণ্ডের যে হাড়গুলো, যেগুলো দেখবে এইরকম, এখানে একটা ফাঁকা আছে, ওই ফাঁকার মধ্যে সুষুম্না কাণ্ড ঢোকানো আছে, ঠিক আছে? তো এটা কি? এটা তো আমাদের কেন্দ্রে রয়েছে, যেহেতু কেন্দ্রে রয়েছে তার মানে ওটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। আর এখান থেকে যে নার্ভ গুলো বেরোচ্ছে বডির চারপাশে, তোমার বডিটাকে বেন্ড করে রেখেছে, চারদিকে ছড়িয়ে যাচ্ছে, দ্যাট ইজ প্রান্তীয় স্নায়ুতন্ত্র। ক্লিয়ার? চলো, গুরু মস্তিষ্কের গোলার্ধ দুটি কি দ্বারা যুক্ত থাকে? এই ধরনের প্রশ্ন কোনো বইতেও তুমি সাধারণত পাবে না, কিন্তু রেলের হার্ড শিফট থেকে আমি এগুলো তুলেছি। আর রেলের যখন প্রিভিয়াস ইয়ার্স করাবো সেখানেও এগুলো করাবো। গুরু মস্তিষ্কের যে গোলার্ধ থাকে, গুরু মস্তিষ্কের গোলার্ধ কি দেখে নাও। এই যে দেখো এই ছবিটাতে বুঝতে পারবে গুরু মস্তিষ্কের গোলার্ধ, এইগুলো হচ্ছে গোলার্ধ, ঠিক আছে? এই যে দেখো গুরু মস্তিষ্কের যে গোলার্ধ গুলো থাকে, সেই গোলার্ধটি কি দ্বারা যুক্ত থাকে? ঠিক আছে, টেকটাম না, ভার্মিস না, টেন্ডন, টেন্ডন তো হবেই না, কি হয়ে যাবে? কর্পাস ক্যালোসাম। কর্পাস ক্যালোসাম ইজ দ্য রাইট অ্যান্সার। দেখে নাও এইটা হচ্ছে কর্পাস ক্যালোসাম। এই কর্পাস ক্যালোসামটা টোটালটা এই যে গোলার্ধ গুলোকে কি করে, এই যে এটাকে মানে এটাকে সাইড থেকে দেখানো হয়েছে,
যদি এটাকে এভাবে দেখানো হয় তাহলে দেখা যাবে এইভাবে যে দুটো গোলার্ধ লেফট হেমিস্ফিয়ার এবং রাইট হেমিস্ফিয়ার সেটাকে কিন্তু যুক্ত করে রাখে। ক্লিয়ার? নেক্সট, গুরু মস্তিষ্কের বহির্দেশের যে ভাঁজগুলো তাকে কি বলা হয়? গুরু মস্তিষ্কের বহির দিকে দেখো এই যে ভাঁজগুলো থাকে না, এই যে ভাঁজ থাকে, অর্থাৎ আমাদের যে স্কালটা থাকে মানে ব্রেনের ওপর যে ব্রেনের ওপর কি থাকে, ব্রেনের ওপর তো খুলি থাকে, মাথা হাড় থাকে, তার নিচে যে ভাঁজ অংশটা থাকে যেটাকে আমরা সেরিব্রামের পার্ট বলছি বা অগ্র মস্তিষ্কের পার্ট বলছি, সেই যে ভাঁজগুলোকে কি বলা হয়? জাইরাস, সালকাস, টেকটাম, ভার্মিস। এক প্রশ্ন দেখেছো, এই ধরনের প্রশ্ন পারবে তোমরা? পারবে না, কিন্তু ডিসকাশন না হলে পারবে না ধরনের প্রশ্ন। শুধু কয়েকটা সহজ প্রশ্ন করলে হয় না, কঠিন প্রশ্ন করতে হবে। দ্যাট ইজ জাইরাস। জাইরাস ইজ ইউর রাইট অ্যান্সার। জাইরাস হবে সঠিক উত্তর, সালকাস হবে না, টেকটাম হবে না, ভার্মিস হবে না। পরবর্তী, কেন্দ্র স্নায়ুতন্ত্রের বাইরের আবরণীর নাম কি? নিউরন। নিউরন তো ভাই স্নায়ুকোষ, স্নায়ুকোষ তো নিউরন, নিউরনকে কাট দাও। প্লুরা কি? প্লুরা তো হচ্ছে ফুসফুসের আবরণ, প্লুরা। পেরিকার্ডিয়াম তো হার্টের আবরণ, তাহলে উত্তর কি হয়ে যাবে? মেনিনজেস। একটু আগেই আমি তোমাদের এটা করাইনি না, ঠিক আছে, মনে রেখে দাও। কেন্দ্র স্নায়ুতন্ত্রের যে বাইরের দিকে আবরণ থাকে তাকে বলা হচ্ছে মেনিনজেস। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, মানব দেহে সুষুম্না স্নায়ুর সংখ্যা কত? এটা ভেরি ইজি প্রশ্ন, এটা নিয়ে ডিসকাশন করার কোনো ব্যাপারই নেই। মানব দেহে সুষুম্না স্নায়ুর সংখ্যা হচ্ছে 31 পেয়ার বা 31 জোড়া, মনে থাকবে। অর্থাৎ দেখো এইভাবে, এই যে 1 2 মানে এক জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া, এই যে বেরোচ্ছে এটাকে বলা হচ্ছে, এটা তো মানে মেরুদণ্ড, এর উপর মাথা, তাহলে এইভাবে যে স্নায়ুগুলো বেরোচ্ছে এটাকেই আমরা কি বলছি? এটাকেই আমরা বলছি সুষুম্না স্নায়ু। ক্লিয়ার? এবং আমাদের ব্রেনে, মানে আমাদের যে ব্রেন রয়েছে, ব্রেন থেকেও এরকম স্নায়ু বেরোয়, ব্রেন থেকেও স্নায়ু বেরোয়। স্নায়ুটা দু টাইপের হয়, একটা সুষুম্না কাণ্ড থেকে স্নায়ুগুলো বেরোয়, আবার ব্রেন থেকেও স্নায়ু বেরোয়। সেই ব্রেন থেকে যে স্নায়ুগুলো বেরোয় তাকে বলা হচ্ছে করোটি স্নায়ু। তার সংখ্যা কত? সেটা হচ্ছে 12 জোড়া। তাহলে আমাদের করোটি স্নায়ু, এই দুটোই পরীক্ষা পড়ে, করোটি স্নায়ুর সংখ্যা কত? দ্যাট ইজ 12 পেয়ার বা 12 জোড়া। আর আমাদের যে সুষুম্না কাণ্ডের যে স্নায়ু থাকে, মানে সুষুম্না স্নায়ু, দ্যাট ইজ হচ্ছে, বা স্পাইনাল কর্ড কতগুলো থাকে, স্পাইনাল কর্ড, দ্যাট ইজ হচ্ছে 31 পেয়ার। ক্লিয়ার? ভুলবে না। ক্লিয়ার? চলো পরের প্রশ্ন, মানবদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কি কি অংশ নিয়ে গঠিত? আমি একটু আগে বললাম, মস্তিষ্ক, সুষুম্না কাণ্ড, করোটি স্নায়ু, সুষুম্না স্নায়ু, সিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্র, প্যারাসিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্র, কোনোটিই নয়। আমি একটু আগে বললাম, ভুলবে না কখনো। আমাদের যে একটা কেন্দ্র মনে করো, এটা মনে করো একটা অ্যাক্সিস, একদম কেন্দ্রে কে থাকে? এখানে থাকে ব্রেন, আর এখানে থাকে কি? মেরুদণ্ড, তাই না? তো কেন্দ্রে কে থাকবে? অবশ্যই মস্তিষ্ক, সুষুম্না কাণ্ড। তাহলে মস্তিষ্ক, সুষুম্না কাণ্ড ইজ ইয়োর রাইট অ্যান্সার। তাহলে মানবদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কি কি নিয়ে গঠিত? 12, আমাদের যে মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড সেটা নিয়ে হচ্ছে আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গঠিত। পরবর্তী প্রশ্ন, আচ্ছা এখানে ডিসকাশন রয়েছে, দেখে নাও। আমি আরেকবার ভালো করে তোমাদের যদিও আলোচনা করে দিয়েছি, এটাকে রিটিন হিসেবে বলে দিচ্ছি। আচ্ছা আরেকটা কথা বলে দিই, এই যে ডকুমেন্ট, মানে এই যে পিডিএফ আমি আমার কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে দিচ্ছি। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওয়ার জন্য ডেসক্রিপশন যে বক্সটা, সেই ডেসক্রিপশন বক্সের লিংক আছে, লিংকে ক্লিক করে জয়েন হয়ে যেতে পারো। এরকম পিডিএফ গুলো বা যত ক্লাস করাবো তার পিডিএফ গুলো ওখানে আমি দিয়ে দিই, ঠিক আছে? তো স্নায়ুতন্ত্রকে দুটো ভাগে ভাগ করছে, একটা যে কেন্দ্রীয়, একটা যে প্রান্তীয়। প্রান্ত মানে কি? প্রান্ত মানে এই যে ধারগুলো, সাইডগুলো। তাহলে কেন্দ্রেতে যে থাকবে সেটা হচ্ছে মস্তিষ্ক, সুষুম্না কাণ্ড। আর প্রান্তের দিকে কে থাকবে? প্রান্তের দিকে সেটা হচ্ছে করোটি স্নায়ু, সুষুম্না স্নায়ু। এই যে স্নায়ুগুলো, সেই স্নায়ুগুলো কিন্তু প্রান্তের দিকে থাকবে, তাই না? তাহলে এইটা বাদ দিয়ে বাকি যে অংশগুলো, সেই স্নায়ুগুলো, সেগুলো প্রান্তের, অর্থাৎ আমাদের পুরো বডিটাকে যে ঘিরে রেখেছে সেটাই হচ্ছে কিন্তু প্রান্তীয় স্নায়ু। এবার প্রান্তীয়কে দুভাগে ভাগ করা যাচ্ছে, কি কি? একটা হচ্ছে ঐচ্ছিক স্নায়ুতন্ত্র, একটা হচ্ছে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। যেমন ধরো আমি চাইলে আমার হাতটাকে নাড়াতে পারবো, তাই না? এই যে হাত নাড়াচ্ছি, কেননা আমাদের যে স্নায়বিক নিয়ন্ত্রণের দ্বারা আমি আমার ব্রেনকে নির্দেশ দিচ্ছি, ব্রেনের সেই নির্দেশটাকে কোথায় পাঠাচ্ছে, ব্রেনের সেই নির্দেশটা কারোকে পাঠাচ্ছে, বা এফেক্টারে সেই এফেক্টারটা এফেক্ট করছে। এফেক্টার মানে একটা পেশি, পেশির মধ্যে স্নায়ুগুলো গ্রন্থিত রয়েছে, সেই পেশির মধ্যে এফেক্টার রয়েছে যেটা এফেক্ট দিচ্ছে। আবার মনে করো আমি হাতটা কোনো একটা তাপের জিনিস বা কোনো একটা গরম বস্তু দিলাম, সেখান থেকে আমার হাতটা চট করে উঠে গেল, এগুলো স্নায়বিক নিয়ন্ত্রণের মাধ্যমে হয়। তো তার মানে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে আমাদের ইচ্ছা অনুসারে যে স্নায়ুগুলো কাজ করবে, আমি ইচ্ছা অনুযায়ী হাত নাড়াতে পারবো, কিন্তু আমি ইচ্ছা অনুযায়ী কি আমার হৃৎপিণ্ডকে নাড়াতে পারবো? আমার হার্ট, আমার লাং, আমার ইন্টেস্টাইন, এগুলো নাড়াতে পারবো না। তাহলে ওখানে যে স্নায়ুটা রয়েছে দ্যাট ইজ স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। আমাদের হার্ট অটোমেটিক বিট হয়ে যাচ্ছে, ওখানে আমাদের নাড়াতে হচ্ছে না, দ্যাট ইজ স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। আর ঐচ্ছিক স্নায়ুতন্ত্রকে যেটা আমি আমাদের ইচ্ছা মতো নাড়াতে পারছি, হাত নাড়াতে পারছি, মাথা ঘোরাতে পারছি, পা নাড়াতে পারছি, তাই না? দ্যাট ইজ হচ্ছে ঐচ্ছিক স্নায়ুতন্ত্র। এবার স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র থেকে দুভাগে ভাগ করা, এটা প্যারাসিম্প্যাথেটিক, একটা হচ্ছে সিম্প্যাথেটিক। এইগুলো নিয়ে এখন বলছি না, এগুলো যখন তোমাদের ডিটেল থিওরি করাবো আরো ডিটেলস এগুলো আলোচনা করবো। বোঝা গেছে? পরের প্রশ্ন, মানবদের প্রান্তীয় স্নায়ুতন্ত্রের কি কি অংশ নিয়ে গঠিত? প্রান্তীয় স্নায়ুতন্ত্র দেখো, প্রান্তীয় স্নায়ুতন্ত্র কি কি হবে? দেখো মস্তিষ্ক, সুষুম্না কাণ্ড তো হবেই না,
সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক তো হবে না, উত্তর কি যাবে করোটি স্নায়ু এবং সুষুম্না স্নায়ু। এটা ভালো করে বুঝে নাও, এই জায়গাটা কিন্তু তোমরা গোলাবে এই দুটোর মধ্যে, কিন্তু অ্যাকচুয়ালি এক্সাক্ট অ্যান্সার হবে করোটি স্নায়ু এবং সুষুম্না স্নায়ু। পরীক্ষায় পড়লে এটা গুলিয়ে যাবে, পুরোপুরি গোলাবে। কিন্তু ওই যে বললাম করোটি স্নায়ু সুষুম্না স্নায়ু নিয়ে কিন্তু প্রান্তীয় স্নায়ুতন্ত্র, তাকে এবার আমি ভাগ করবো সিম্প্যাথেটিক নাকি প্যারাসিম্প্যাথেটিক। ক্লিয়ার? দুটি নিউরনের সংযোগস্থলে, গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং আনকমন প্রশ্ন, হার্ড শিফট এই ধরনের প্রশ্নগুলো এনটিপিসি লেভেল 5 এই ধরনের প্রশ্ন এসেছে, সেখান থেকে আমি তোমাদের তুলে দিয়েছি। দুটি নিউরনের সংযোগস্থলে যে রাসায়নিক তরল থাকে তাকে কি বলা হয়? সেরিব্রোস্পাইনাল ফ্লুইড দেখা মাত্র তুমি এলিমিনেট, দেখো তুমি এটা না জানলেও কিন্তু এলিমিনেট করে দিতে পারো, এলিমিনেট করে দিতে পারো কিভাবে? সেরিব্রোস্পাইনাল ফ্লুইড কোথায় থাকে? সেরিব্রোস্পাইনাল ফ্লুইড আমাদের ব্রেনে থাকে। সাইটোপ্লাজম কোথায় থাকে? সাইটোপ্লাজম একটা সেলের মধ্যে থাকে, নিশ্চয়ই সেটা দুটো নিউরনের সংযোগস্থলে থাকবে না। এইবার তোমার মনে হবে নিউরোপ্লাজম নাকি নিউরোহিউমর, দুটো অপশনের মধ্যে তুমি ফেসে গেছো, এখান থেকে বেরোনোর কোনো উপায় নেই। উত্তর হয়ে যাবে নিউরোহিউমর বা নিউরো ট্রান্সমিটারও বলা হয়। নিউরোপ্লাজমটা অ্যাকচুয়ালি নিউরনের যে সাইটোপ্লাজম না, মানে একটা তো নিউরন, সেই নিউরনের কি থাকে? এটা একটা নিউরন মনে করে, এটা তার কোষ দেহ, এটা ডেনড্রাইট। তো এই যে নিউরনের যে কোষ দেহ, এই কোষ দেহ তো সাইটোপ্লাজম থাকবে, এটাকেই বলা হয় নিউরোপ্লাজম। তাহলে নিউরনের কোষ দেহে যে সাইটোপ্লাজম থাকে তাকে নিউরোপ্লাজম বলা হয়। ক্লিয়ার? কিন্তু নিউরোহিউমরটা কি? সাইন্যাপস। সাইন্যাপসটা কি? এবার সাইন্যাপসটা দেখে নাও, এটা হচ্ছে সাইন্যাপস। সাইন্যাপস মানে কি? দুটো স্নায়ুর যে মাঝখানের যে অংশটা, সেই দুটো স্নায়ুর মাঝখানের অংশটাকে বলা হচ্ছে সাইন্যাপস। ক্লিয়ার? দুটো নিউরনের যে মাঝখানের যে অংশটা, মাঝখানে যে জায়গাটা, সেটাকে সাইন্যাপস বলা হয়। এবং এই যে অংশটাকে ফোলা অংশ, স্ফীত অংশ থাকে, অ্যাকশনের লাস্টের যে অংশটাকে সাইন্যাপটিক নব বলা হয়। ক্লিয়ার? তো এইখানে কি থাকবে? নিউরোহিউমর উত্তর হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, স্নায়ু কোষের সাইটোপ্লাজমকে কি বলা হয়? কামাল কার দি ইয়ার, এক্ষুনি বললাম তোমাদের নিউরোসাইটন হবে না। নিউরোসাইটন কোনটা? এই অনেক সময় কোষ দেহটাকে সাইটন বলা হয়। নিউরোফাইব্রিল হবে না। নিউরোলেমাটা কি? নিউরোলেমা তো এই যে এই অংশটা, অর্থাৎ অ্যাকশনের যে বাইরের দিকে যে একদম অ্যাকশনের যে আবরণী, অ্যাকশনের যে আবরণী তোমরা নিশ্চয়ই জানো, এটা অ্যাকশন, এগুলো ডেনড্রন, আর এটা কোষ দেহ। তো অ্যাকশনের আবরণীটাকেই কিন্তু কি বলে? নিউরোলেমা। তাহলে উত্তর কি হয়ে যাবে? নিউরোপ্লাজম। কি করে বুঝবো স্যার? সাইটোপ্লাজম। প্লাজম মানে কি বলেছিলাম? প্লাজম মানে হচ্ছে তরল। তরল, দেখো সাইটোপ্লাজম যেটা থাকে কোষের মধ্যে, এখানে থাকে নিউক্লিয়াস, এখানে থাকে সাইটোপ্লাজম। তো সেই সাইটোপ্লাজমটা কি হয়? সাইটোপ্লাজমটা তরল হয় বা সেমি সলিড হয়, মানে অর্ধ তরল টাইপের হয়, একটু গাঢ় হয় আর কি। প্লাজম মানে তরল, তাহলে এখানেও নিউরো মানে নিউরোপ্লাজম। স্নায়ু কোষের সাইটোপ্লাজম মানে নিউরনের সাইটোপ্লাজম, নিউরনের সাইটোপ্লাজম মানে নিউরোপ্লাজম। খুব ইজি ইয়ার, মনে রাখো ট্রিক দিয়ে। পরবর্তী প্রশ্ন, চলো, প্রাণী দেহে স্নায়ু কোষ বিভাজিত না হওয়ার কারণ কি? এবার তোমাদের মনে প্রশ্ন থাকবে যে স্নায়ু কোষ বিভাজিত হচ্ছে না, তার কারণটা কি? কারণটা দেখে নাও, অপশন দেখেই বুঝতে পারবে। এগুলো কমন সেন্স লাগাও ইয়ার, এগুলো তো স্নায়ু কোষের কোনো ব্যাপার না, এগুলো কোষের ব্যাপার। সেন্ট্রোজোম নিষ্ক্রিয় থাকে, মাইটোকন্ড্রিয়া নিষ্ক্রিয় থাকে, গলগি বডি নিষ্ক্রিয় থাকে, নিউরোফাইব্রিল নিষ্ক্রিয় থাকে। তো কোষ বিভাজনে কে সাহায্য করে? কোষ বিভাজনে সাহায্য করে সেন্ট্রোজোম। তাহলে সেন্ট্রোজোম নিষ্ক্রিয় থাকলেই তো স্নায়ু কোষ বিভাজিত হবে না। খুব ইজি প্রশ্ন। সেন্ট্রোজোম নিষ্ক্রিয় থাকে, এগুলো তো মাইটোকন্ড্রিয়ার সঙ্গে সম্পর্ক কি? মাইটোকন্ড্রিয়া কোষের শক্তি করে বলা হয়, মাইটোকন্ড্রিয়া কোষের শক্তি উৎপন্ন করে। তো সেটা তো শক্তি উৎপন্ন করবে, তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। গলগি বডি কি করে? গলগি বডিকে কোষের ট্রাফিক পুলিশ বলা হয়। গলগি বডি প্যাকেজিং করতে সাহায্য করে, গলগি বডি কোনো একটা জিনিসকে জমিয়ে রাখতে, ওয়াটারকে নিজের মধ্যে জমিয়ে রাখতে সাহায্য করে। কিন্তু গলগি বডি তো নিষ্ক্রিয় থাকে, নিউরোফাইব্রিল তো হবে না। তাহলে উত্তর কি হয়ে যাবে? সেন্ট্রোজোম। নেক্সট, প্রাণী দেহে অবস্থিত এক বা একাধিক উদ্দীপকের সংবেদনশীল কোষকে কি বলা হয়? খুব ভালো প্রশ্ন, খুব ভালো প্রশ্ন, গুলিয়ে যাবে। দেখে নাও, দেখো আমাদের মাসেলে দু ধরনের হচ্ছে কোষ থাকে। আমাদের মাসেলে দু ধরনের কোষ থাকে। একটা হচ্ছে আমি আগুনে হাত দিলাম, আমার হাতে তাপ লাগলো, তারপর আমি হাত থেকে তুলবো। তার মানে দেখো, আমি যে আগুনে হাত দিলাম, তার মানে কেউ কাউকে একটা রিসিভ করতে হচ্ছে। যে কোনো কোম্পানিতে একটা থাকে রিসিভিং সেকশন, একটা থাকে কি বলবো, যে একটা থাকে গিভিং সেকশন। মানে কেউ একটা সেকশন থাকে যেখানে গিয়ে তোমাকে তোমার ডকুমেন্টটা কালেক্ট করতে হবে, আবার একটা সেকশন থাকে যেখানে গিয়ে তুমি তোমার ডকুমেন্টটা জমা দেবে। তো এই যে ডকুমেন্ট জমা দিচ্ছি, তার মানে কি আমার শরীরের মধ্যে এরকম দুটো সেল আছে। একটা সেল কি করছে? একটা সেল আমি আগুনে হাত দিলাম, এখান থেকে তাপটা মানে তাপ লাগলো আমার হাতে, তাহলে বুঝতে পারলো যে এখান থেকে হাতটা তুলতে হবে। তাহলে সেই যে হাতটা তোলার ইনফরমেশনটা কোথায় যাবে? আমাদের স্পাইনাল কর্ডে বা আমাদের কেন্দ্র স্নায়ুতন্ত্রে। সেখান থেকে ইনফরমেশন আসবে যে হাতটা তুলে নাও। যদিও এটা খুব তাড়াতাড়ি হবে, ইলেকট্রিক্যাল ইম্পালস, মানে যেরকম কারেন্ট আসে ইলেকট্রিকের যেরকম তাড়াতাড়ি হয় আলোর বেগে, এটাও আলোর বেগেই হয়। তো সেরকমই তখনই কি হবে না,
কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র নির্দেশ পাঠাবে যে তুমি হাতটা তুলে নাও। তো সেই যে হাতটা তুলে নেওয়ার যে নির্দেশটা আসবে সেটা আমাদের কোথায় আসবে না এফেক্টরে আসবে। তাহলে প্রাণীতে অবস্থিত এক বা একাধিক উদ্দীপক সংবেদনশীল, উদ্দীপক সংবেদনশীলকে কি বলা হবে, রিসেপ্টর নাকি ইফেক্টর? দেখো দুটো জিনিস দেখো এখানে, হ্যাঁ এই যে দেখো এই যে দু ধরনের কোষ আছে। দেখো এইভাবে আমরা এখানে হাত দিলাম সেটা কোথায় গেল, সেটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে গেল, তারপর সেটা নির্দেশ হয়ে এখানে কোথায় চলে এলো না পেশিতে চলে এলো। তার মানে দেখো এইখানে আমাদের কি রয়েছে, এইখানে রিসেপ্টর রয়েছে আর এখানে রয়েছে এফেক্টর। তাহলে এফেক্টর কি হচ্ছে না, এফেক্টর হচ্ছে এফেক্টটা হচ্ছে আর রিসেপ্টরে কি হচ্ছে রিসিভ হচ্ছে। তাহলে এখানে কি বলেছে, প্রাণীদেহে অবস্থিত এক বা একাধিক উদ্দীপকের সংবেদনশীল কোষকে, উদ্দীপকের সংবেদনশীল। আর এই যে দেখো এখানে কি বলছে, উদ্দীপনায় উদ্দীপিত হচ্ছে, বিভিন্ন উদ্দীপনায় উদ্দীপিত হচ্ছে আর একাধিক উদ্দীপকের সংবেদনশীল কোষকে কি বলা হয়, এফেক্টর বলা হবে। ক্লিয়ার? আর এটা তার উল্টোটা কি হয়ে যাবে, তার উল্টোটা হয়ে যাবে রিসেপ্টর। যেসব যন্ত্র মানে দেহের যেসব যন্ত্র বিভিন্ন উদ্দীপনায় উদ্দীপিত হয় তাকে কি বলে, রিসেপ্টর। ক্লিয়ার? কন্ডাক্টর তো হবেই না। পরবর্তী প্রশ্ন, সেন্সরি নিউরন স্নায়ু স্পন্দনকে গ্রাহক থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে বহন করে। এই যে এক্ষুনি পড়লাম, সেন্সরি নিউরন কি করবে, দু ধরনের নিউরন আছে, একটা সেন্সরি নিউরন, সেন্সরি নিউরন মানে সেন্স, সেন্স মানে সংজ্ঞা, সংজ্ঞা মানে যেটা আমার উদ্দীপনাটা সেটাকে কোথায় নিয়ে গেল, সেটাকে আমার কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে নিয়ে গেল। তাহলে সংজ্ঞাবাহী স্নায়ু কি করবে, উদ্দীপনাটাকে, যে উদ্দীপনার প্রকাশটাকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে নিয়ে যাচ্ছে। আর আজ্ঞাবাহী নিউরন কি করছে, আজ্ঞাবাহী নিউরন করবে কি, সেই যে যেটা নির্দেশ দিল আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র সেটাকে নিয়ে আসবে কোথায়, সেটাকে নিয়ে আসবে এফেক্টরে, বা যেটা এফেক্ট করবে যে পেশিটা। ভালো করে বোঝো, রিসেপ্টর থেকে সংজ্ঞাবহ স্নায়ু, যেটাকে আমাদের গ্রিন কালার দিয়ে ডিনোট করা হচ্ছে, সেটা কি করলো, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র নিয়ে গেল, মানে যে উদ্দীপনাটা আমার হলো, হাতে পেলো যে উদ্দীপনাটা সেটা নিয়ে গেল, আর তারপর সেটা যে নির্দেশ দিল সেই নির্দেশটাকে কে করলো, সেই নির্দেশটাকে যেটা এখানে স্কাই কালার দিয়ে দেখানো হচ্ছে সেই নির্দেশটাকে বহন করে পেশিতে নিয়ে আসলো, যার ফলে হাতটা উঠে গেল। ক্লিয়ার হলো? এখানে প্রশ্ন কি বলেছে দেখো, সেন্সরি নিউরন স্নায়ু স্পন্দনকে গ্রাহক থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে বহন করে। জি একদম সঠিক, সেন্সরি নিউরন স্নায়ু স্পন্দনকে গ্রাহক থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে নিয়ে যায়, একদম ঠিক। আজ্ঞাবহ নিউরন কি করে, স্নায়ু স্পন্দনকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে কারক অঙ্গে, কারক মানে এফেক্টর, এফেক্টরকে বাংলায় কারক বলা হয়, একদম ঠিক। তার মানে দুটোই হচ্ছে ঠিক উত্তর। ক্লিয়ার? নেক্সট, দুটি নিউরনের মিলনস্থলকে কি বলা হয়? আচ্ছা कर दी यार, ये तो बहुत इजी है, এক্ষুনি পড়লাম, সাইন্যাপস। একটা কথা লাস্ট বলে দিই, এটাই আজকে লাস্ট প্রশ্ন ছিল। অনেক কটা প্রশ্ন হলো, ক্লাসটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও, কোথাও কোনো বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে জানিও। আর অবশ্যই অবশ্যই কিন্তু জয়েন করে যে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে। লাস্ট একটা কথা, আমাদের রেলওয়ে স্পেশাল কিছু ব্যাচ চলছে, যদি সেই ব্যাচে অ্যাডমিশন নিতে চাও নিচের দেওয়া নাম্বারে ফোন করে চট করে ভর্তি হয়ে যাও। এখানে সোমনাথ স্যার মানে আমি তোমার কাছে থাকবো তোমাকে সঠিকভাবে গাইড করার জন্য। আমার এখানে প্রায় 100+ স্টুডেন্টস প্রিপেয়ার হচ্ছে, নিজেকে প্রিপেয়ার করছে রেল, ডব্লিউবিপি, ডব্লিউবিসি, এসএসসি, মানে ডব্লিউবিসিএস নেই আমার কোনো ব্যাচ, ডব্লিউবিপি, রেল, মিসলিনিয়াস, ক্লার্কশিপ এই সমস্ত পরীক্ষার জন্য প্রিপেয়ার করছে। তো তুমি যদি তাদের মধ্যে একজন হতে চাও আমার গাইডে থেকে, অবশ্যই কিন্তু নিচের দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। টিল দেন থ্যাংক ইউ, গুড নাইট, ভালো থেকো।